দ্রুত জায়গাটা ত্যাগ করলো। তার হৃৎস্পন্দন এখনো স্বাভাবিক হওয়ার নাম নিচ্ছে না। রাগে ও উত্তেজনায় তার হাতের তালু ঘামছে, কিন্তু সেই সাথে এক অদ্ভুত তৃপ্তি। তাজওয়ানের মতো একটা পশুকে উচিত শিক্ষা দিতে পেরে আর শান্তি লাগছে। তবে মুহূর্তে পরেই এক গভীর টেনশন তাকে ঘিরে ধরল। সৌহার্দ্য যদি জানতে পারে সে তাজনের সাথে কথা বলছে, হোক সেটা ভালো বা খারাপের উদ্দেশ্যে, তবে সে রিদির খবর করে ছাড়বে। এই ভয়ে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। রিদি নিজের সমস্ত ভাবনা চিন্তা ছেড়ে ফেলে সামনে পা বাড়াতে দেখল বাড়ির গাড়িটা দ্রুত গতিতে এসে তার সামনে দাঁড়ালো। ড্রাইভার চাচা কিছুটা ইতস্তত বোধ করে কাঁচুমাচু মুখে বললেন, আমার একটু লেট হয়ে গেল ছোটো মামুনি। তোমার কলেজের সামনে থেকে খুঁজে এলাম, তোমাকে পেলাম না, ভয় পেয়ে গেছিলাম আমি। রিদি ড্রাইভারের দিকে তাকিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে গাড়িতে উঠে বসলো। শান্ত কণ্ঠে বলল, ঠিক আছে চাচা, চলুন। আমি ভেবেছিলাম আপনি আসবেন না, দেরি হয়ে গেছে যেহেতু, না আসতেন আমি একা যেতে পারতাম। রিদির কথা শেষ হইতে ড্রাইভার দ্রুত বলে উঠল, না মা, ছোট স্যার বারবার বলে দিয়েছেন তোমার বের হওয়ার আগেই যেন আমি কলেজের গেটে থাকি। উনি জানতে পারলে ভীষণ রেগে যাবেন। ড্রাইভারের কণ্ঠে সৌহার্দ্যের প্রতি এক অদ্ভুত ভয়ের ছাপ। রিদি তাকে সান্ত্বনা দিয়ে টেনশন করতে বারণ করলেন। ড্রাইভার ভদ্রলোক একটু স্বস্তি নিয়ে গাড়ি স্টার্ট দিলেন বাড়ির উদ্দেশ্যে। লন্ডনের ক্যানারি ওয়াফের একটা সুউচ্চ ভবনের নিজের অফিস কক্ষে বসে আছে সৌহার্দ্য। লন্ডনের সময় অনুযায়ী তখন সকাল 9:30। ব্যবসার জরুরি কিছু জটিল ইস্যু নিয়ে রিভানের সাথে একটা গুরুত্বপূর্ণ মিটিংয়ে ব্যস্ত ছিল সৌগত। কিন্তু হুট করে তার ফোনে আসা একটি ফোনের মেসেজে টুং শব্দে মুহূর্তের মধ্যে নিস্তব্ধতা নেমে এলো। ফোনটা হাতে নিয়ে ভিডিওটা প্লে হতে সৌগতের চোয়াল শক্ত হয়ে কাঠ হয়ে গেল। ভিডিও দেখে রাগে তার সমস্ত শরীর থরথর করে কাঁপছে, যেন কোনো জ্বলন্ত আগ্নেয়গিরি ভেতরে দলা পাকিয়ে আছে। তার চোখ জোড়া মুহূর্তে টকটকে লাল বর্ণ ধারণ করছে। মিটিংয়ের মাঝে সৈয়দের এমন পৈশাচিক রূপ ধারণ করতে দেখে রিভান চরম ভড়কে গেল। কি হলো বুঝতে পারল না ছেলেটা। ভয়ে জিজ্ঞাসা করার সাহসও হচ্ছে না। নিজের ভাবনার অতল থেকে বেরিয়ে সৌহদ্য রাগে গর্জে উঠল, প্রাইভেট জেট রেডি কর। আগামী 15 দিনের মধ্যে টেক আপের পারমিশন নেই। হ্যারি আপ অ্যান্ড গো। রিভান ভয়ে ভয়ে আমতা আমতা করে বলল, কিন্তু ভাই সৌহদ্য রক্তচক্ষু দেখে থেমে গেল। ছেলেটা আর বলার সাহস পেল না। কোনো রকম ওকে ব্রো বলে উঠে চলে গেল। রিভান যেতে সৌহদ্য পুরো অফিস রুমটা একটা তাণ্ডবে পরিণত হলো। হাতের কাছে যা পেয়েছে সব গুটিয়ে নিয়েছে। তবুও যেন রাগ কমাতে হিমশিম খাচ্ছে। রাত প্রায় শেষের দিকে, 3টার কাছাকাছি। আসিফ শিকদার বাড়ির সামনে এসে থামলো সৌহার্দ্যের গাড়িটা। গাড়ির ভেতরে যেন উত্তেজনায় কাঁপছে। সৌহার্দ্য স্টিয়ারিং উপর হাত রেখে রাগে ফোঁস করছে। লন্ডন থেকে ভিডিও দেখার সাথে সাথে ও যেমন অস্থির হয়ে ইমার্জেন্সি ফ্লাইট বাংলাদেশে উড়ে এসেছে, তাতে ফারিস খুব ভালো করে বুঝতে পারছে যে সৌহার্দ্যের মাথায় এখন রক্ত উঠে গেছে। রিভান যখন ওকে ফোনে খবরটা দিল, তখন সৌহার্দ্য পার্সোনাল পিএর কাছ থেকে সবটা শুনে ফারিস এক মুহূর্ত দেরি না করে এয়ারপোর্টে ছুটছে। সে জানে সৌহার্দ্যের মাথা যখন গরম হয় তখন সে কোনো সীমানা মানে না। হয়তো ধ্বংস করে দেয় সব, নয়তো নিজে ধ্বংস হয়ে যায়। ফারিস গাড়ির ভেতর থেকে সৌহার্দ্যের দিকে ভুরু কুচকে তাকিয়ে রয়। কিছুক্ষণ পর আর সহ্য করতে না পেরে একটু ভয় ভরা কণ্ঠে বলে, দেখ ভাই, এভাবে সাপের মতো ফোঁস করিস না। সাপ তোকে দেখে এখন ভয় পাবে তুই। কথাটা শেষ করার কি সৌহার্দ্য গর্জে উঠে ধমকে দিয়ে বলে, শাট আপ, জাস্ট শাট আপ। কথাটা বলে সৌহার্দ্য গাড়ি থেকে নেমে এলো। ঠাস করে গাড়ির দরজাটা বন্ধ করলো। সাথে সাথে পুরো গাড়িটা যেন কেঁপে উঠলো। ফারিস নিজের গাড়িটার জন্য আফসোস করতে সৌহার্দ্যকে গালি দিতে ওর পিছন নামলো। সৌহার্দ্য ঘিরে দাঁড়ালো গেটের সামনে। দারোয়ানকে উদ্দেশ্য ঠান্ডা অথচ ভারী গেলে বলল, আসিফ শিকদারের সাথে দেখা করব, ব্যবস্থা করুন 5 মিনিটের মধ্যে। বলুন ডাক্তার সৌহার্দ্য এসেছে। দারোয়ান কিছু বলার একটা বলতে গিয়েও সৌহার্দ্য সেই অগ্নিঝলসানো দৃষ্টিতে জমে গেল। ভয়ার্ত হাতে সে আসিফ শিকদারের কাছে ফোন করলো। ফোন রেখে গেট খুলতে সৌহার্দ্য ভেতরে ঢুকলো যেন কোনো প্রলয়ঙ্কারী ঝড়। আসিফ শিকদার বিরক্ত মুখে দরজা খুলতে সৌহার্দ্য তাকে পাশ কাটিয়ে ভেতরে ঢুকে গর্জে উঠল, আপনারা শুয়োরের বাচ্চা ছেলেটাকে বের করে
বের হতে বলেন। জ্যান্ত পুঁতে ফেলবো ওকে আজ আমি। আসিফ শিকদার রাগে কাঁপতে কাঁপতে বললেন, কেমন বেয়াদবি এটা! মাঝরাতে আমার বাড়িতে এসে বেয়াদবি করার সাহস কি করে হয়? সৌহদ্দ উত্তর দিতে গিয়েও থামলো। ভেতর থেকে ভেসে আসা চেঁচামেচির শব্দ রুম থেকে বেরিয়ে এলো তাজওয়ান। তাজওয়ানকে দেখা মাত্র সৌহার্দ্যের ধৈর্যের বাঁধ যেন ভাঙল। ক্ষিপ্ত বাঘের মতো এসে ঝাঁপিয়ে পড়ল তাজওয়ানের উপর। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত। কেউ কিছু বুঝে ওঠার আগে সৌহার্দ্য হাতের এলোপাথারি মার তাজওয়ানের উপর আছড়ে পড়ল। আসিফ শিকদার চিৎকার করে গার্ডদের ডাকতে চাইলেন। ফারিসের কঠিন হুমকিতে তার গলার স্বর আটকে গেল। ফারিস এগিয়ে গিয়ে সৌহার্দ্যকে জাপটে ধরার চেষ্টা করলো। সৌহার্দ্যের শরীর যেন এক অসুর ভর করছে। ফারিস হিমশিম খাচ্ছে তাকে আটকাতে। তাজওয়ানের অবস্থা তখন প্রায় খারাপ। ঠিক সেই মুহূর্তে ফারিস সৌহার্দ্যের কানের কাছে ঝুঁকে মুখ নিয়ে নিচু স্বরে কি যেন একটা বলল। সেই কথাটুকু জাদুতে যেন সৌহার্দ্য থমকে গেল। প্রচণ্ড রাগে শরীর কাঁপছে, কিন্তু সে অনেক কষ্টে নিজেকে সামলে নিয়ে সোফায় গিয়ে বসলো, পায়ের উপর পা তুলে। তাজওয়ানের বডিগার্ড ছেলেটা দিকে রক্তচক্ষু নিয়ে তাকিয়ে সে শান্ত কিন্তু ভয়ঙ্কর করে বলল, কাল যে ফুলটা দিয়ে এই শুয়োরের বাচ্চা আমার বউকে প্রপোজ করেছে সেগুলো নিয়ে আয়। কোথায় ফেলেছিস? গো অ্যান্ড হ্যারি আপ। ছেলেটা হতবাক। এত রাতে সে ফুল কোথায় পাবে? তাছাড়া সেগুলো তো ডাস্টবিনে ফেলার পর ডাস্টবিনে মনে হয় পরিষ্কার হয়ে গেছে। ভয়ে কাঁপতে কাঁপতে তোতলামি করে বলল, কিন্তু স্যার ওগুলো এতক্ষণ। সৌহার্দ্য তার দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বন্দুক তাক করলো। দাঁতে দাঁত চেপে বলল, একটা শব্দ খরচ করবি না, না হলে এই শুয়োরের বাচ্চার আগে তোকেই শেষ করব। মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে ছেলেটা আর একটা কথা বলার সাহস পেল না। ভয়ে সিটিয়ে গিয়ে সুরসুর করে বেরিয়ে গেল। এদিকে তাজওয়ান রক্তাক্ত অবস্থায় মেঝেতে লুটিয়ে পড়ছে। শরীরের প্রতিটি পেশি যেন যন্ত্রণায় বিদ্ধ করছে। মেঝেতে রক্তের ধারা চুইয়ে যাচ্ছে। আসিফ শিকদার আর ধৈর্য রাখতে পারলেন না। চিৎকার করে গর্জে উঠলে বলেন, বের হ আমার বাড়ি থেকে বেয়াদব ছেলে, আমার ছেলে। আসিফ শিকদার কথার মাঝখানে সৌহদ্দা একরাশ বিরক্তি নিয়ে তাকে থামিয়ে দিল। তার চোখে মুখে কোনো অনুশোচনা নেই, আছে শুধু এক হিমশীতল জেদ। সে বলল, আপনার বাড়িতে জিলিপি বিলি করছেন না যে আমি খেতে এসেছি। আপনার এই শুয়োরের বাচ্চাকে শান্তি মতো শাস্তি না দিয়ে আমি নিজের বাড়িতে গিয়ে বউকে আদর করার মুড আসবে না। শান্ত হয়ে বসুন, আমার কাজ শেষ হলে এমনিতেই চলে যাব। তার আগে বেশি বাড়াবাড়ি করলে বাপ ছেলে দুটোকেই জ্যান্ত পুঁতে দিয়ে যাব। সৌহদ্দার এমন অদ্ভুত শীতল আর অসংলগ্ন কথায় ফারিস নিজের কাছে চেপে রাখতে পারল না। আসিফ শিকদার যেন পাথর হয়ে গেল। তার বাড়িতে তার সামনে দাঁড়িয়ে তার ছেলেকে পিটিয়ে এই ছেলে এত শান্ত ভঙ্গিতে কথা বলছে যেন তারা কোনো জরুরি ব্যবসায়িক মিটিং করতে বসছে। বিস্ময়ের আগে তার শরীর কাঁপছে। কোনো উপায় না দেখে আসিফ শিকদার রাগে গজগজ করতে করতে সারান চৌধুরীর কাছে ফোন লাগালেন। ওপাশ থেকে কল রিসিভ হতে তিনি চড়া গলায় বলে উঠলেন, কি বেয়াদব ছেলে জন্ম দিয়েছেন আপনি! আমার বাড়িতে এসে আমার সামনে আমার ছেলেকে পিটিয়ে আবার আমাকে হুমকি দিচ্ছেন। মাঝরাতে ছেলের নামে এমন অভিযোগ শুনে সারান চৌধুরীর বিরক্তি চূড়ান্ত সময় পৌঁছে গেল। ছেলে তো লন্ডনে থাকার কথা, দেশে কখন এলো? সারান চৌধুরী বিরক্ত মুখটা কুঁচকে নিল। সেই ছোটবেলা থেকে এই ছেলের নামে নালিশ শুনতে শুনতে তিনি ক্লান্ত। ভেবেছিল বড় হয়ে শান্ত হবে, অথচ সে বড় হয়ে আরও বেশি অশান্তি নিয়ে ফিরছে। সারান চৌধুরী নিজের সমস্ত বিরক্তি গিলে নিয়ে নিষ্প্রিয় গলা বলল, ও এতটুকু? যাক, খুশি হলাম। আপনাকে পিটিয়ে আমার মান সম্মান নষ্ট করেনি, এর জন্য ওকে আমার হয়ে একটা ধন্যবাদ দিন। আর শিকদার সাহেব, এটার জন্য মাঝরাতে আমার ঘুম না ভাঙালেও পারতেন। বলে তিনি ঠাস করে ফোনটা কেটে দিলেন। ফোনের ওপাশে আসিফ শিকদার তখন বিস্ময়ে স্তব্ধ। প্রায় আধ ঘন্টা পর বডিগার্ড ছেলেটা ডাস্টবিন থেকে কুড়িয়ে আনা সেই পচা দুর্গন্ধময় ফুলগুলো নিয়ে ঘরে ঢুকলেন। ঘরের বাতাস মুহূর্তে ভারী উঠল। পচা গলা গন্ধে সবাই নাক চেপে দিল, কিন্তু সৌহার্দ্য নির্বিকার পাথরের মতো বসে আছে। ওর রাগের পাড়ার জন্য এমন এক পর্যায়ে সে বাইরে ওই নোংরা গন্ধ ওর মস্তিষ্কে কোনো প্রতিক্রিয়া তৈরি করছে না। ফারিস আর টিকতে পারল না। গন্ধে দম বন্ধ হয়ে আসার উপক্রম হয়। সে ঝুঁকে এলো সৌহার্দ্যের কানের কাছে, চাপা গলায় মিনতি করবে, ভাই এটা একটু বেশি হয়ে যাচ্ছে না? অনেক মেরেছিস, এবার বাদ দে। বাকিটুকু বলার কথা
গলার কাছে আটকে গেল ফারিসের। সৌহার্দ্যের সেই জ্বলন্ত শীতল দৃষ্টির দিকে তাকিয়ে সে বুঝে গেল এখন কোনো যুক্তি কাজ করবে না। সৌহার্দ্য ইশারায় বডিগার্ডকে নির্দেশ দিল তাজনকে টেনে সোফাতে বসাতে। ছেলেটা কাঁপা কাঁপা থেকে তাজনকে সোফায় এনে বসালো। রক্তাক্ত ক্ষতবিক্ষত তাজন যন্ত্রণায় কুঁকড়ে থাকলেও সৌহার্দ্যের দিকে চোখ তুলে ও চাইল অগ্নিদৃষ্টিতে। সৌহার্দ্য রিভলভারটা তাজনের দিকে তাক করলো। হিসিয়ে উঠল ওর কণ্ঠস্বর, দৃষ্টি নামা, নয়তো তোর চোখ দুটো উপরে তোর বাপের খেলার দাবার গুটি বানিয়ে দেব শুয়োরের বাচ্চা। এরপর তাজনের দিকে তাকিয়ে বিরক্তি ভরা গলায় হুকুম করলো, খাওয়ার শুরু কর। আমার হাতে সময় খুব কম। আজ 3 দিন বউটাকে দেখি না। মন কেমন বউ বউ করছে। তোর মতো একটা জঞ্জালের পিছনে সময় নষ্ট করার বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। হারিয়ে আশিফিকদের ছেলের মন বিভৎস অবস্থা থেকে আর ধৈর্য রাখতে পারলেন না। রাগে তার শরীর থরথর করে কাঁপছে। চোখের কোণ দিয়ে যেন আগুন ঝরছে। তিনি গর্জে উঠলেন, এই বেয়াদব গুন্ডা ছেলে, তোর সাহস কি করে হয় আমার বাড়িতে এসে আমার সামনে আমার ছেলের সাথে এইসব করার? সৌহদ্দ একরাশ বিরক্তি নিয়ে আসিফ শিকদারের দিকে তাকালো। তার কণ্ঠস্বরে কোনো কম্পন নেই, বরং এক ধরনের শ্লেষ মেশানো ঠান্ডা মেজাজ। সে বিরক্ত হয়ে বলল, শুধু বেয়াদব বলে লজ্জা দিবেন না দুঃসম্পর্কে শ্বশুরমশাই। আমি একদম পিএইচডি করা বেয়াদব। বেয়াদবির উচ্চতার ডিগ্রি নেওয়া। হার্টের সমস্যা থাকলে বরং ওষুধটা খেয়ে নিন, কারণ কিছুক্ষণের মধ্যে নিজের চোখের সামনে ছেলের বুক ফুটো হতে দেখার জন্য আপনার নিজের হার্ট সচল থাকাটা খুব দরকার। কথাটা বলে সৌগত তাজনের বুক বরাবর তাক করলো। রাগে তার প্রতিটা নিঃশ্বাস ভারী উঠছে, যেন অগ্নিগিরির উত্তপ্ত লাভার মতো ফুঁসে উঠছে। দাঁতে দাঁত চেপে হুঙ্কার দিল, 3 পর্যন্ত গুনব, তার আগে শুরু করব। আমার অনেক ধৈর্য অনেক কম, না হলে বুক ঝাঁঝরা করে দেবো। পরে কী হবে সেটা পরে দেখা যাবে। তোর তো ভালো জানা আছে আমার রেকর্ড খুব একটা সুবিধার না। সো ফার্স্ট গো হেড। সৌহার্দ্যের কথা বলার ভঙ্গি ছিল বিকারগ্রস্ত, যেন তাজনের মুখের সামনে কোনো সুস্বাদু খাবার সাজিয়ে রাখা হয়েছে। কিন্তু সেই পচা ফুলের তীব্র উৎকট গন্ধে ফারিসের দম বন্ধ হয়ে আসছিল। তাজন খাওয়ার আগে সে নিজেকে সামলাতে পারল না, বমি করে পুরো ড্রয়িং রুম ভাসিয়ে দিল। সৌহার্দ্য সেদিকে তাকিয়ে চরম বিরক্তিতে নাক মুখ কুঁচকে নিল। আসিফ শিকদার তখন রাগে থরথর করে কাঁপছে। তার চোখের সামনে সব ঘটেছে, কিন্তু ধুরন্ধর ছেলে দুটোর হাতে তার নিজের এমন সব গোপন প্রমাণ আছে যে তিনি চাইলেও কিছু করতে পারছে না। দাঁতে দাঁত চেপে বিড়বিড় করে বললেন, তোদের সময় ফুরিয়ে এসেছে, ঠিক সময় দেখে নেব। ইতিমধ্যে তাজওয়ান নিরুপায় হয়ে অল্প কিছু পচা গোলাপের পাপড়ি গিলতে দুর্গন্ধে বমি করতে করতে অজ্ঞান হয়ে গেল। তাজওয়ান অবচেতন হয়ে মেঝেতে লুটিয়ে পড়তে সৌহদ্দ স্থির ধীর পায়ে উঠে দাঁড়ালো। তাজওয়ানের সামনে গিয়ে ঠিক তার হাতটা লক্ষ্য করে গুলি ছুড়ল। যে হাত দিয়ে রীতির পবিত্রতা স্পর্শ করার দৃঢ়তা দেখেছিলিস। বিকট শব্দে কাঁপড়ে ড্রয়িং রুম ফারিস হকচকে উঠল। এতবার বোঝানোর পর সৌহদ্দ আজ তার সীমানা পার করে দিল, কিন্তু সৌহদ্দ নির্বিকার। তার চোখে মুখে বিন্দুমাত্র অনুশোচনার চিহ্ন নেই। আসিফ শিকদার পাগলপ্রায় হয়ে তেড়ে আসতে চাইলে সৌহদ্দ রিভলভারটা সোজা ওনার দিকে তাক করলেন। পকেট থেকে মোবাইল বের করে একটা ভিডিও ক্লিপ ওনার চোখের সামনে মেল ধরে শীতল করে বলেন, এই বিষয়ে যদি বাড়াবাড়ি করলে কিংবা থানা পুলিশ কথা ভাবলে সাথে সাথে এই ভিডিওটা আমেরিকায় আপনার প্রিয়তম স্ত্রীর কাছে চলে যাবে। চরিত্র খারাপ হলে বউকে যে আপনি প্রাণ দিয়ে ভালোবাসেন তা আমার অজানা নেই। বুড়ো বয়সে বউ হারাতে না চাইলে চুপচাপ থাকবেন। আসিফ শিকদার তখন বিধ্বস্ত, অপমানে আর আতঙ্কে নীল হয়ে দাঁড়িয়েছ। সৌহদ্দ সেখানে আর এক মুহূর্ত দাঁড়াল না। দু পায়ে ধূপধাপ পা ফেলে বেরিয়ে গেল ঘর থেকে। ফারিস নিজের আতঙ্ক আর অস্থিরতা সামলে দ্রুত তার পিছু পিছু ছুটল। বাড়ি থেকে বের হওয়ার পর সৌহার্দ্যের ভিতরে অগ্নিগিরির লাভা যেন কিছুতেই ঠান্ডা হচ্ছে না। ড্রাইভিং সিটে বসে শক্ত করে স্টিয়ারিং ধরে রেখেছে সে। প্রতিটা মোড়ের রাগের মাথায় স্টিয়ারিং এমনভাবে বাড়ি দিচ্ছে যেন কোনো জীবন্ত শত্রুকে আঘাত করছে। হৃদির হাতের উপর তাজনের এই নোংরা স্পর্শের কথা মনে পড়তে সৌহার্দ্যের মাথার ভিতরে রক্ত টগবগ হলো। ফারিস পাশে বসে অদ্ভুত দৃষ্টিতে ওর দিকে তাকাচ্ছিল। সে কিছু বুঝে উঠতে পারছিল না। এত কাণ্ড করার পর সৌহার্দ্যর রাগ এক চুলও কমল না কেন? পরিবেশটা হালকা করার জন্য ফারিস হঠাৎ সুর গেয়ে উঠল, পোলা তো নয়, সে তো আগুনের গোলা। সারান চৌধুরী বানিয়েছে একখান। সৌহার্দ্য বিরক্তি ও জ্বলন্ত দৃষ্টি নিয়ে ফারিসের দিকে হঠাৎ গম্ভীর ও ভাবুঘর ভান করে বলল,
আমি আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ভাবছি ভাই। তোর যদি একটা ছেলে হয়, তোর মতো একটা ভেজাল প্রোডাক্ট, আর সেই ছেলে যদি আমার মেয়ের পিছনে পড়ে থাকে, তবে আমার মেয়ের ভবিষ্যৎ কী হবে? ওই শ্বশুরের বেয়াদব মেয়েটা না বুঝে তোর ছেলেকে নিজের জামাই বানাবে বলে ঠিক করে নিয়েছে। এই পকেট সাইজের ঝড়টা এখন আমার মেয়ের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে। আমি তো আমাদের হবু শ্বশুর জামাইয়ের সম্পর্কের কথা ভেবে শিউরে উঠছি। সৌহদ্দ এতক্ষণে ফারিসের আবোল-তাবোল কথাগুলো হজম করেছিল, কিন্তু এবার আর পারল না। খুব শান্ত অথচ বরফ শীতল গলায় বলল, গাড়ি থেকে নাম। সামনে পাথর জাতীয় কিছু দেখা যাচ্ছে, যা সরিয়ে দিয়ে আয়। ফারিস সিটে থেকে আরো ভালো করে চেপে বসে বাঁকা হাসি দিয়ে বলল, তুই আমাকে সুজনের মতো বলদ পেয়েছিস? যা, আর কোনো কথা না। এখন শান্ত হয়ে গাড়ি চালা। তোর বউ অপেক্ষা করছে, ছক্কা খেলবি। ফারিসের কথা শেষ হওয়ার আগে সৌগতের চোখ জোড়া রাগে এমনভাবে জ্বলে উঠল যে ফারিস নিমেষে চুপ হয়ে গেল। ভোর 6টার দিকে রুমে ঢুকতে সৌগতের দৃষ্টি আটকে গেল বিছানায় শান্ত হয়ে রিদি ঘুমিয়ে আছে। পরম মমতায় জড়িয়ে ধরেছে সৌহদ্দের একটি শার্ট, কিন্তু রিদির হাতের দিকে তাকাতে সৌহদ্দের বুকের ভেতরটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে উঠল। তাজওয়ানের ওই নোংরা স্পর্শের কথা মনে পড়তে তার শান্ত হওয়া রাগটা আবার দাউ দাউ করে জ্বলে উঠল। কোনো কথা না বলে থমথমে মুখে শার্টটা খুলে ওভারসাইজের টি-শার্টটা পরে নিল সে। তারপর রিদির থেকে উল্টো দিকে মুখ ফিরিয়ে শুয়ে পড়ল, কিন্তু তার অস্থিরতা যেন ঘরময় ছড়িয়ে পড়ল। প্রায় 10 মিনিট পর বাতাসে যখন সৌভাগ্যের চিরচেনা ক্রিট অ্যাভেন্টাস এর তীব্র অভিজাত সুবাস হৃদির নাকে এসে লাগলো, সে পিট করে চোখ মেলল। চোখের সামনে সৌভাগ্যকে দেখে হৃদি যেন ভূত দেখার মতো চমকে গেল। 1 সপ্তাহ পর ফেরার কথা, অথচ সে 3 দিন আগেই চলে এসেছে। হৃদির মনটা খুশিতে ডগমগ করে উঠল। সে দ্রুত কাছে গিয়ে হৃদির থেকে সৌহদ্দকে শক্ত করে জড়িয়ে ধরল, কিন্তু সৌহদ্দ কঠোর হাতে হৃদির হাতটা সরিয়ে নিয়ে গম্ভীর গেল বলল, ছাড়ো, বিরক্ত করো না, ঘুমাতে দাও। হৃদি বিভ্রান্ত, তার সব আনন্দ মুহূর্তে থমকে গেল। সে বুঝতে পারল না হঠাৎ এমন রুক্ষ আচরণের মানে কি। অভিমানী হৃদি এবার সৌহদ্দের গায়ের উপর দিয়ে ঘুরে অন্যদিকে গেল। জোর করে সৌহদ্দের হাত সরিয়ে তার বুকের ভিতরে মুখ মুখ গুজে ফিসফিস করে বলল, রেগে আছেন নাকি? কী করেছি আমি? নাকি লন্ডনে গিয়ে নতুন কাউকে পেয়ে গেছেন? সৌহদ্দ আর নিজেকে ধরে রাখতে পারল না। হৃদি নিজের নিচে ফেলে দুহাত গালে নিজের হাত দুটো মুঠোয় চেপে দিল। জ্বলন্ত দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে হেসে বলল, তোকে বলছি না আমার কথার অবাধ্য হবি না? তাহলে হোস কেন বারবার? হোয়াটস ইউর প্রবলেম? আমার কথা শুনতে তোর সমস্যা কোথায় হয়? নাকি আমাকে না রাখলে তোর শান্তি হয় না? কথাগুলো শেষ করে সৌগত হৃদিকে ছেড়ে এক ঝটকায় খাট থেকে নেমে এলো। খাটের সাথে পিঠ ঠেকিয়ে সে মেঝের উপর বসে পড়ল। খুব চেষ্টা করছে নিজের ভেতরে এই দাবানল নেভাতে, কিন্তু হৃদির ওই অবুঝ মুখটা তাকে আরও জ্বালিয়ে দিল। তার মস্তিষ্ক কেবল ঘুরছে সেই দৃশ্য। তার জন্য সামনে ঘন্টা ধরে রিদি বসেছিল। কেন রিদি তার সামনে কথা বলে সময় নষ্ট করছে? এগুলো না করলে তো তাজন সাহস হতো না রিদির হাত ধরার। যে মেয়েটার পাশে একটা মাঝি বসলে সৌহার্দ্যের সহ্য হয় না, তার হাত কেউ স্পর্শ করছে। এই চিন্তা যতবার মাথায় আসছে, তারকে ততই রাগের চরম সীমানায় নিয়ে যাচ্ছে। রিদি সৌহার্দ্যের রাগের কারণটা বুঝতে পারল। কোনো কথা না বাড়িয়ে সে খাট থেকে নিচে নেমে এলো এবং সৌহদ্দের কোলে গিয়ে বসল। সৌহদ্দের ঢিলে ঢালে টি-শার্টের ভিতর একটি মুখ গুজে দিয়ে মিনমিন করে বলল, এমন করছেন কেন? রাগীবার আমি তো। কথা শেষ করতে দিল না সৌহদ্দ। সে বিরক্তি হয়ে কঠোর গলে বলল, সর আমার থেকে। আমার কথা শুনবি না যখন কাছেও আসবি না। কিন্তু মুখে সরে যেতে বলল সৌহদ্দ এক হাত হৃদির কোমর শক্ত করে জড়িয়ে ধরল, যেন কোনোভাবেই দূরে যেতে পারবে না। রীতি মুখ কুঁচকে এলো, অভিমানী কণ্ঠে বলল, 100 বার আসবো, 1000 বার আসবো, আমার পর আমি না আসলে কোন শাকচুন্নি আসবে? বলে সে টি-শার্টের ভিতরে মুখটা বের করে সৌহদ্দের মুখে টুপ করে কয়েকটা চুমু খেয়ে নিল। সৌহদ্দ একটু নড়ে চড়ে বসলো। পরক্ষণে ধীর অথচ গম্ভীর কণ্ঠে, ফিল পাই না, আবার দাও। রিদি কোনো বিরক্ত না হয়ে এক মুহূর্ত দেরি না করে সৌহদ্দের অপর গালে একটা চুমু খেলো। সৌহদ্দ তখনও একই সুরে আবার। রিদি এবার আলতো করে তার কপালে
সহোদর চোখ বন্ধ করে রিদিকে বুকের সাথে জাপটে ধরে এবং কণ্ঠস্বর তখন গম গম করছে, এইবার লাস্ট, আর কোনোদিন আমার অবাধ্য হবে না, ওকে? রিদি কোনো কথা না বলে মাথা নেড়ে সায় দিয়ে নিল। সহোদর তাকে নিজের হৃৎপিণ্ডের স্পন্দনে মিশিয়ে নিয়ে চোখ বন্ধ করলো। দুপুর প্রায় 12টা। সারান চৌধুরীর রুমের বাতাস যেন থমথমে হয়েছে। তিনি তীক্ষ্ণ ও বিচারক সুলভ দৃষ্টিতে ছেলের দিকে তাকিয়েছেন, আর সহোদর চোখে মুখে ফুটে উঠছে একরাশ বিরক্তি। কিছুক্ষণ স্থির হয়ে বসে থেকে সৌহদ্দ উদাসীন গলে বললেন, আমার চেহারা দেখা শেষ হলে যেতে পারি? ছেলের এই অবজ্ঞাময় সুর সারান চৌধুরীর ধৈর্যের বাঁধ ভেঙে গেল। তিনি রাগে ফেটে পড়ে গর্জে উঠলেন, আমার মান সম্মান ডুবে কি শান্তি পাও তুমি? কেন মাঝরাতে আসিফ শিকদারের ছেলেকে মেরেছ? তুমি লন্ডনে কাজ ফেলে এসেছো ওই ছেলেকে মারতে? সৌহদ্দর চোয়াল রাগে শক্ত হয়ে গেল। সে ফুঁসতে ফুঁসতে জবাব দিল, শুধু মেরেছি শুক্রিয়া দা, কুত্তার বাচ্চাকে যে জ্যান্ত কবর দেওয়া উচিত ছিল। মাদার ড্যাশ। কথাটা গিয়েও যেন নিজেকে কোনোরকম নিয়ন্ত্রণ করলো। সারান যদি চিৎকার করলো, বেয়াদব ছেলে, এত অধঃপতন তোমার কবে হলো? কার সামনে কথা বলছো ভুলে গেছো? সৌহদ্দ কোনো অনুশোচনা ছাড়াই উঠে দাঁড়ালো। তার চোখে তখন এক তীব্র জেদ। বাবার চোখের দিকে সরাসরি তাকিয়ে সে তিক্ত মেজাজে বলল, জবের থেকে ওই স্টুপিড দের ব্যাটারি আমার কপালে জুটিয়ে দিয়েছ তবের থেকে। ছেলের এমন উদ্ধত্ত দেখে সারান চৌধুরী হতভম্ব। তিনি চেঁচিয়ে বলে উঠলেন, আজ তো একটা বেয়াদব। আমি দোয়া করবো তোমার ছেলে যেন তোমার মতো হয়, তখন বুঝবে। বারবার বাবার কথা শেষ হয়ে রাখে সৌহদ্দ ঘুরে দাঁড়ালো। তার মুখে তখন এক নিষ্ঠুর শ্লেষ। সে শান্ত অথচ ধারালো গলে বলল, শকুনের দোয়ায় গরু মরবে না, তোমার তেমন তোমার দয়ায় আমার ছেলে ওরকম হবে না। বলে সে আর এক মুহূর্ত দেরি করল না। সারান চৌধুরী হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলেন। অপরিচিত অর্ধাঙ্গিনী পর্ব 21। পুরো গল্পটা প্লেলিস্টে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।